আসসালামু আলাইকুম। আমি এমডি সাকিব হোসেন। অটোলজির ফ্রি ক্লাসগুলোতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের যে চ্যাপ্টারটা পড়ানো হবে রসায়নের প্রথম পার্টের শেষ অধ্যায়, অর্থাৎ কণামুখী রসায়ন। অধ্যায়টা খুবই বড় একটি অধ্যায়, কিন্তু শর্ট সিলেবাস অনুযায়ী এই অধ্যায়ের পুরোটা আমাদের নাই। কিছু কনসেপ্ট, কিছু পার্ট আমাদের অধ্যায় থেকে পড়তে হবে স্পেসিফিকলি, কারণ সম্পূর্ণ অধ্যায়টা আমাদের সিলেবাসে নাই। এবং এর কিছু কি পয়েন্ট আছে যে পয়েন্টগুলো থেকে প্রত্যেক বছরই কোয়েশ্চেন আসে, এবং এমন কোয়েশ্চেন আসবে যেগুলো ওই যে পয়েন্টগুলো দেখাবো ওর বাইরে কোনো কোয়েশ্চেন আসা সম্ভব না। কারণ যতবার এই অধ্যায়তে কোয়েশ্চেন আসছে ওই একটা বা দুইটা ওই কোয়েশ্চেনই আসছে, ওর বাইরে কোনো কোয়েশ্চেন আসে না। দুই একবার হয়তো ভ্যারাইটিস দিছে, বাট যদি 100 ভাগের মধ্যেই কল্পনা করা হয় 95 ভাগ কোয়েশ্চেনই, বোর্ডের যত কোয়েশ্চেন আছে তার সবই এই কটা কনসেপ্ট ভিত্তিক কোয়েশ্চেন। তার মধ্যে আমরা আবার যেই জিনিসটা একটু ক্লিয়ার করি, তাহলে আমরা এই অধ্যায়ের যে বিষয়গুলো পড়বো সেখানে হচ্ছে প্রথম যেটা খাদ্য নিরাপত্তার বিধান, এটা একটা এমসিকিউ টপিক। হ্যাঁ, এটা একটা এমসিকিউ টপিক। তারপর পড়বো হচ্ছে খাদ্যের প্রাকৃতিক ও কৃত্রিম প্রিজারভেটিভস এবং এর পিএইচ, এটাও একটা এমসিকিউ প্লাস ক খ জন্য রিলেটেড। হ্যাঁ, ক খ জন্য রিলেটেড খাদ্যের প্রাকৃতিক ও কৃত্রিম প্রিজারভেটিভস। অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ, এটাও এমসিকিউ প্লাস ক খ রিলেটেড। আচ্ছা, কিলেটিং এজেন্ট, এটাও এমসিকিউ ভিত্তিক প্লাস ক খ রিলেটেড। ফুড অ্যাডেকটিভস, এটা এমসিকিউ প্লাস ক খ। ভিনেগার প্রস্তুতি। এবার লাস্ট এই দুইটা যে টপিক দুটো আমি লিখছি, এই দুটো হচ্ছে সিকিউ, অর্থাৎ গ বা ঘ। ঠিক আছে, গ বা ঘ, এই দুটোর যে কোনো একটা গতে আসবে আর একটা ঘতে আসবে। প্রত্যেকবারই যতবার এই অধ্যায়তে সৃজনশীল হয়েছে এক সেট কোয়েশ্চেন সবসময় কমন থাকে, এবং তোমরাও ধরে নাও ইনশাল্লাহ এই দুইটা কোয়েশ্চেনের মধ্যে একটা তোমার গ বা ঘতে দিয়ে দেবে। ঠিক আছে, হয় একটা গতে দেবে, একটা ঘতে দেবে। আমাদের লাস্ট বার যে পরীক্ষা দিলাম সেখানেও আমাদের এই অধ্যায়তে যে কোয়েশ্চেনটা হয়েছে ওই কোয়েশ্চেনে এই দুইটার একটা ছিল গতে, একটা ছিল ঘতে। সো আমরা তো এই অধ্যায় থেকে শিওর 10 মার্ক আমরা কমন পাচ্ছি, এবং এই অধ্যায় থেকে অ্যান্সার করাও খুব সহজ। আমরা সবাই এই অধ্যায় থেকে অ্যান্সার করবো ইনশাল্লাহ, কারণ আমরা যে জিনিসটা জানি সেই জিনিসটা আগে থেকে প্রস্তুতি নিয়ে গেলে পরীক্ষার হলে ওই জিনিসটা আরও ভালো হয়। আর এখানে আরও অনেকগুলো জিনিস আছে, যেরকম পাস্তুরীকরণ আছে, তারপরে হচ্ছে কোয়ানোগুলেশন, বিভিন্ন ধরনের তোমার দ্রব্য সামগ্রী, কৌটাজাতকরণ আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রীর উপাদান সমূহ আছে, ওইগুলো সব অ্যাডমিশনের সময় যে ওইগুলো তোমাদেরকে আবার দেখতে হবে। এখন এইগুলোর কোনো প্রয়োজন নেই, আমরা মাত্র এই কয়টা টপিক পড়বো। এই কয়টা টপিক পড়লে ইনশাল্লাহ আমাদের এই অধ্যায় থেকে 10 মার্ক সিকিউর জন্য তো কমন আসবে, আর এমসিকিউ যা আসবে সেগুলো ইনশাল্লাহ পারবে। তো চলো আমরা এই ক্লাসে শুরু করি। কর্মমুখী রসায়নের প্রথম যে টপিকটা আমরা পড়ছি সেটা হচ্ছে খাদ্য নিরাপত্তার বিধি বা বিধান। সেই 3টা বিধান নিয়ে আমরা এখন আলোচনা করব। আগে যখন আমি টপিক ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকগুলো লিখছিলাম, ওখানে খাদ্য নিরাপত্তার বিধানটাকে আমি শুধু এমসিকিউর জন্য লিখছিলাম, কিন্তু আমার এখন মনে পড়লো যে আমরাই যে সময় পরীক্ষা দিলাম, অর্থাৎ 2023 সালের যে কোয়েশ্চেনটা ছিল, ওই কোয়েশ্চেনের প্রথম ক বা খতেই তো এই কোয়েশ্চেনটা ছিল যে খাদ্য নিরাপত্তার বিধি 3টা আর কি উল্লেখ করতে বলছিল। সেজন্য অবশ্যই এই 3টা বিধিকে তোমরা একটু মুখস্থ করে যাবা, কারণ এটা ক খয়ের জন্য যেহেতু একবার আসছে, পরের বার পড়বে কিনা শিওর না, কিন্তু পড়ে রাখা ভালো। অর্থাৎ তাহলে খাদ্য নিরাপত্তার বিধান যে 3টা, সেটা হচ্ছে পর্যাপ্ত খাদ্য উৎপাদন, খাদ্য গ্রহণের সামর্থ্য, খাদ্যের যথাযথ ব্যবহার। ব্যাখ্যা করার কিছু নেই, তোমরা এগুলো বোঝো। এই 3টা হচ্ছে মুখস্থ করে যাবা। এই 3টা থেকে মানে এমসিকিউতেও আসতে পারে, হ্যাঁ কখতেও আসতে পারে এই জিনিসটা। তারপরে হচ্ছে এই অধ্যায়ের আরেকটা যে বিষয়, আরেকটা টপিক ছিল, সেটা খাদ্যের প্রিজারভেটিভ সমূহ। খাদ্যের প্রিজারভেটিভ জিনিসটা কি? খাদ্যের প্রিজারভেটিভ হচ্ছে যে সকল রাসায়নিক বা হচ্ছে প্রাকৃতিক বস্তু যেগুলো হচ্ছে খাদ্যের সঙ্গে মিশ্রিত করলে খাদ্যের বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে অক্সিজেন সমূহ, এগুলো হচ্ছে
নিরাময় হয় সেগুলোই হচ্ছে খাদ্যের প্রিজারভেটিভস। একটা আর এই যে অ্যান্টিঅক্সিডেন্টের যে কথাটা বললাম, এটা হচ্ছে প্রিজারভেটিভের কাজ না, এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ। আমরা এখন খাদ্যের প্রিজারভেটিভ সমূহগুলো একটু আলোচনা করব। খাদ্যের প্রিজারভেটিভকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। এখন প্রাকৃতিক যে প্রিজারভেটিভগুলো আছে এগুলো তো আমরা সাধারণত চিনি, সেগুলো হচ্ছে কি কি, যে প্রথমটা হচ্ছে চিনির দ্রবণ, তারপরে হচ্ছে হলুদ যেটা আছে ওটাও একটা প্রাকৃতিক প্রিজারভেটিভস, এবং এই হলুদটাকে আবার বলা হয় প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। এই কোয়েশ্চেনটা অনেকবার আসে যে কোনটি হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, সেটা হচ্ছে অ্যান্সার হবে হলুদ। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন আসে হচ্ছে ব্রাইন। ব্রাইনটা কি? ব্রাইনটা হচ্ছে একটা প্রাকৃতিক প্রিজারভেটিভস, এবং এটা হচ্ছে 7 থেকে 10% লবণে জলীয় দ্রবণকে ব্রাইন বলা হয়, বা গাঢ় লবণের দ্রবণকেই বলা হয় হচ্ছে ব্রাইন। তারপর 4 নম্বরটা হচ্ছে তেল ও মশলার মিশ্রণ, অর্থাৎ যেগুলো দিয়ে আমরা আচার, রেসিমো সেগুলো রেডি করি, সেটা হচ্ছে তেল ও মশলার মিশ্রণ। আর 5 নম্বরটা সবচেয়ে কনফিউজিং, যে অনেকে মনে করে যে ভিনেগার তো একটা রাসায়নিক উপাদান, তাহলে সেটা কিভাবে প্রাকৃতিক হয়? তাহলে কিন্তু এই ভিনেগারটা যে রাসায়নিক উপাদানটা থেকে আসে সেটা একটা প্রাকৃতিক উপাদান, সেই জন্য এটা হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভস। তারপরে যে প্রিজারভেটিভস সমূহ রয়েছে সেটা হচ্ছে কৃত্রিম প্রিজারভেটিভস। কৃত্রিম প্রিজারভেটিভের মধ্যে কি কি আসে? এই 7টা প্রিজারভেটিভ সাধারণত কৃত্রিম প্রিজারভেটিভস হিসেবে পরিচিত, এবং এই প্রিজারভেটিভসের অনেকগুলো ব্যবহার আছে, কিন্তু সব ব্যবহার তো মনে রাখা সম্ভব না, কিন্তু কিছু মানে সংরক্ষণে কিছু কিছু জিনিস আছে যেগুলো ওইটা ব্যতীত অন্য কোনো দিয়ে আমি প্রিজার্ভ করতে পারবো না। যেরকম বেনজয়েড লবণ সমূহের ক্ষেত্রে ও যে যে খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করতে পারে, সেই খাদ্যদ্রব্যগুলোর মধ্যে সবচেয়ে প্রধানের রয়েছে জুস বা ফলের রস, এগুলো হচ্ছে মূলত বেনজয়েড লবণ সমূহ এই খাদ্যগুলোকে সংরক্ষণ করে থাকে। তারপরে চিপস, চানাচুরেও বেনজয়েড লবণ ব্যবহার করা হয়। তারপরে 2 নম্বরে হচ্ছে সরবেট লবণ সমূহ দুধ, পনিরের ক্ষেত্রে তো ব্যবহার হয়, তাছাড়া ওর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে বেকার সামগ্রী, পাউরুটি, কেক ইত্যাদিতে সরবেট লবণ সমূহ ব্যবহার করা হয়। তারপরে 3 নম্বর যেটা সাইট্রিক অ্যাসিড হচ্ছে মূলত খাদ্যের তোমার অনেকটা এটা ভিনেগার মতনই কাজ করে, যেহেতু এটাও অম্ল, ভিনেগারও একটা অম্ল, খাদ্যের হচ্ছে তোমার অ্যান্টিমাইক্রোবায়াল গুলোকে ধ্বংস করে। তারপরে হচ্ছে এর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা আসে যে সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? সাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ হবে 3.14 এটা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, অনেকবার এই কোয়েশ্চেনটা আসছে আর কি। 4 নম্বরটা রয়েছে অ্যাসিটিক অ্যাসিড থেকে সেরকম কোনো কোয়েশ্চেন আসে নাই। 5 নম্বর হচ্ছে প্রোপানয়েড সমূহ। আচ্ছা, এর ভিতরে এই যতগুলো কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট, কৃত্রিম প্রিজারভেটিভ আমি ব্যবহার করতেছি, এই কৃত্রিম প্রিজারভেটিভের মধ্যে অন্যতম বিষাক্ত যে প্রিজারভেটিভ সেটা হচ্ছে প্রোপানয়েড সমূহ। এর ব্যবহার মাত্রা খুবই কম। বাংলাদেশের যে খাদ্য অনুমোদিত সংস্থা বিএসটিআই কর্তৃক হচ্ছে বিভিন্ন ধরনের তোমার প্রিজারভেটিভ কোনটা ইউজ করতে হবে না হবে এগুলো তো সব লিমিট নির্ধারণ করে দেয়। তা এই যতগুলো প্রিজারভেটিভ আছে, এই প্রিজারভেটিভগুলোর মধ্যে সবচেয়ে কম লিমিট হচ্ছে প্রোপানয়েড সমূহ, অর্থাৎ একটা নির্দিষ্ট লিমিট আছে যার বাইরে হচ্ছে ব্যবহার করা যায় না। এইগুলোর ক্ষেত্রে লিমিটগুলো একটু বড় হলেও এর লিমিট অনেক স্বল্প। যাক, ওইখান থেকে কোনো কোয়েশ্চেন আসে না লিমিটের থেকে, ওটা জানার দরকারও নয়। তারপরে 6 নম্বর হচ্ছে নাইট্রেট সমূহ। এইটা হচ্ছে আর একটা হট টপিক। এখানে নাইট্রেট সমূহের কাজটা কি? এখানে নাইট্রেট সমূহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মাছ ও মাংস জাতীয় খাদ্য যেগুলো আছে, অর্থাৎ প্রাণীজ আমিষ, এই আমিষ জাতীয় খাদ্যগুলোকে হচ্ছে সংরক্ষণ করা। এবং এর আরো 2টা নাম আছে, নাম বলতে গেলে এর 2টা কাজ করে, সেটা হচ্ছে বোটুলিনাম ধ্বংস করে আর ক্লস্ট্রিডিয়াম ধ্বংস করে, এই জন্য একে বোটুলিনাম নাশক এবং ক্লস্ট্রিডিয়াম নাশকও বলা হয়। এবং সর্বশেষ কৃত্রিম প্রিজারভেটিভ যেটা আছে সেটা হচ্ছে সালফেট বা সালফাইড সমূহ। এর কোনো স্পেশাল এর ব্যবহার আছে, কিন্তু অতটা এই যতগুলো দেখালাম এর মতন অতটা গুরুত্বপূর্ণ ব্যবহার নাই। ঠিক আছে, তাহলে এখানে আমরা কর্মমুখী রসায়নের প্রথম যে 2টা টপিক, খাদ্য নিরাপত্তার বিধান 3টা অবশ্যই মুখস্থ করতে হবে, কতে আসতেই পারে।
তারপরে হচ্ছে খাদ্যের প্রিজারভেটিভ সমূহ তো দেখালাম। ওই সময় একটা কথা বলছিলাম যে অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু প্রিজারভেটিভস এর মধ্যে পড়ে না। তোমার অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হচ্ছে মূলত খাদ্যের জারণ থেকে রক্ষা করা, অর্থাৎ অনেক সময় খাদ্যের জারণ ঘটে, খাদ্য নষ্ট ঘটে, ওই খাদ্যের জারণটা আর কি রোধ করার জন্য অ্যান্টিঅক্সিডেন্টটা ব্যবহার করা হয়। আর খাদ্যের প্রিজারভেটিভ ব্যবহার করা হয় মূলত অ্যান্টিমাইক্রোবায়াল, অর্থাৎ যে সকল অণুজীব, ব্যাকটেরিয়া, ভাইরাস খাদ্যের মধ্যে অবস্থান করে, ওর মেমব্রেনকে ধ্বংস করার মাধ্যমে, এই মেমব্রেনকে ধ্বংস করার জন্য এই খাদ্যের প্রিজারভেটিভগুলো ব্যবহার করা হয়। আর অ্যান্টিঅক্সিডেন্ট তো বললাম যে জারণ রোধ করার জন্য। কিলেটিং এজেন্টেরও কাজ ভিন্ন। যাই হোক, প্রিজারভেটিভস তো গেল, অ্যান্টিঅক্সিডেন্টে আমরা একটু পরে আসবো। তার আগে আর একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে পানি সক্রিয়তার মান। পানি সক্রিয়তা হচ্ছে একটি খাদ্যবস্তুতে যে পরিমাণ জলীয় দ্রবণ আছে এবং তার পারিপার্শ্বিক সাপেক্ষে যে পরিবেশ, সেই পরিবেশে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তার অনুপাত। হ্যাঁ, অর্থাৎ আমি মনে করো একটা ভাতের হচ্ছে দানায় মনে করো যে পরিমাণ জলীয় বাষ্প আছে, তার চারিপাশে পরিবেশের যে জলীয় বাষ্পের পরিমাণ, তার অনুপাতটাই হলো পানি সক্রিয়তা। এখন পানি সক্রিয়তার উপর ডিপেন্ড করে মনে করো এই বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড, এগুলো হচ্ছে খাদ্যকে আক্রমণ করে। এখন এখান থেকে চারটা খুব কমন কোশ্চেন আসে। সেই চারটা হচ্ছে ব্যাকটেরিয়া, ইস্ট এবং মোল্ড, এই তিনটার পানি সক্রিয়তার মান কত এবং কৌটাজাতকরণ খাদ্যে তোমার পানি সক্রিয়তার মান কত রাখা হয়। আমি দেখো এখানে লিখে রাখছি। এখানে মোল্ডের ক্ষেত্রে যদি পানি সক্রিয়তার মান 0.80 থেকে বেশি হয়, হ্যাঁ, তাহলে ওই খাদ্যে মোল্ড আক্রমণ করবে। আর যদি খাদ্যের পানি সক্রিয়তার মান 0.88, সেই খাদ্যে 88 থেকে বেশি, সেই খাদ্যে ইস্ট আক্রমণ করতে পারবে। আর যে খাদ্যের পানি সক্রিয়তার মান 0.90 হবে, এখানে জিরোটা লিখিনি, না লিখলেও সমস্যা নেই, 0.90, সেই খাদ্যে মূলত ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে। আর কৌটাজাতকরণের ক্ষেত্রে পানি সক্রিয়তার মান থাকবে 0.6। ঠিক আছে, তাহলে এই কয়টা টপিক মূলত সব এমসিকিউ ভিত্তিক টপিক, কখতেও আসতে পারে। এরপরে আমরা যে আরো দুটো টপিক পড়বো, ওইটাও এমসিকিউ ভিত্তিক টপিক থাকবে। তারপরে লাস্টে আমরা যে দুটি টপিক পড়বো, ভিনেগার প্রস্তুতি সাধারণত আমাদের বইয়ে একটা দেওয়া আছে, কিন্তু লাস্ট বছরে যে কোশ্চেনটা ছিল ওইটা একটু ট্রিকি কোশ্চেন ছিল, ওই কোশ্চেনটা আমরা সলভ করব। আর কিভাবে ভিনেগার অণুজীব ধ্বংস করে সেই প্রক্রিয়াটাও দেখবো। আচ্ছা, আমাদের এখনকার টপিক হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ। অ্যান্টিঅক্সিডেন্ট তো বললাম যে কি, অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে মূলত যারা খাদ্যের জারণ রোধ করে, খাদ্যের পচনের হাত থেকে রক্ষা করে। এখন অ্যান্টিঅক্সিডেন্টকে মূলত চার ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে কি, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট, মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, আর একটা হচ্ছে অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসে, সেজন্য ডিটেলসের কিছু জানার নাই। আমি কোনগুলো কি অ্যান্টিঅক্সিডেন্ট সেগুলো লিখে দিচ্ছি, বইও আছে, তোমরা একটু ভালো করে এই জিনিসগুলো মুখস্থ রাখবা। বিশেষ করে এই এই 1 ও 3 কানেক্টেড, 1 ও 4 কানেক্টেড, 1 এবং 4 কানেক্টেড, 2 ও 3 কানেক্টেড, দুই একটা পার্থক্য আছে। সো একটা মনে রাখলে আর একটা মনে রাখাও সহজ হয়ে যায়। তাহলে দেখো আমি কিভাবে লিখি। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট গুলো কি কি, এটা মনে রাখা সহজ হচ্ছে ভিটামিন এস, ACES, ভিটামিন এস বলতে গেলে আমি কি বোঝাচ্ছি, এখানে ভিটামিন এ আছে, সি আছে, ভিটামিন ই আছে। হ্যাঁ, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই এবং অধাতব সেলেনিয়াম। আচ্ছা, তাহলে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে কি কি, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই আর অধাতব সেলেনিয়াম। এখন যদি এখানে কেউ লিখে দেয় বিটা ক্যারোটিন, তাহলে অনেকে থেকে ভয় পাবে যে আমরা তো পড়লাম ভিটামিন এ, সি, ই, অধাতব সেলেনিয়াম, তাহলে কোশ্চেনে তাহলে বিটা ক্যারোটিন আসলো করতে। তো বিটা ক্যারোটিন আর ভিটামিন এ একই জিনিস। যদি কোশ্চেনে ভিটামিন এ থাকে তাহলে বিটা ক্যারোটিন দেবে না, আর যদি কোশ্চেনে ভিটামিন এ না দেওয়া থাকে সেটা হচ্ছে বিটা ক্যারোটিন দেওয়া থাকবে। তাহলে
ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন একই জিনিস। তাহলে বললাম না একের সঙ্গে 4 কানেক্টেড, যা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো সেগুলো হচ্ছে মূলত অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। এখানে সবগুলোই প্রায় একই থাকবে, যেরকম ভিটামিন এ, সি, ই, কিন্তু সেলেনিয়ামের জায়গায় হয়ে যাবে সালফাইড লবণ। ঠিক আছে, আচ্ছা এবার আরেকটা যে জিনিসটা আছে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ এবং হচ্ছে মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ, 2 আর 3 হচ্ছে কানেক্টেড। কৃত্রিমের গুলো কি কি আছে, তাহলে হচ্ছে হু কর্তৃক অনুমোদিত যে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট গুলো আছে সেগুলো হচ্ছে বিএইচটি, বিএইচএ, পিবিএইচকিউ, আর একটা আমার খেয়াল আসতেছে না, আর একটা হচ্ছে প্রোপাইল গ্যালেট। হ্যাঁ, প্রোপাইল গ্যালেট। এগুলোর ফুল মিনিং আসতে পারে, ফুল মিনিং আসলে তোমরা একটু বইতে দেখে নিও, আমি এখন বলে দিচ্ছি কারণ বানানটা অনেকটা ঠিক করে। যখন কোয়েশ্চেন যখন ফুল মিনিং জানতে চাই তখন সর্বদা চেষ্টা করবা যে যদি ইংলিশে লেখো তা লিখবা, বাংলায় লিখলেও লিখতে পারো, কিন্তু যদি ইংলিশে লেখো সবসময় একদম অ্যাকুরেট বানানটা লেখার চেষ্টা করবে, কারণ ইংলিশে এই বানানগুলো একটু জটিল আছে। যেরকম এটার ফুল মিনিং হচ্ছে বিউটাইলডিহাইড হাইড্রক্সি টলুইন, এটা হচ্ছে বিউটাইলডিহাইড হাইড্রক্সি অ্যানিসল, এটা হচ্ছে টারশিয়ারি বিউটাইলডিহাইড হাইড্রক্সোকুইনিন, আর প্রোপাইল গ্যালেট তো প্রোপাইল গ্যালেট আছে। হ্যাঁ, আর আর এখানে বললাম না 2 আর 3 হচ্ছে কানেক্টেড, অর্থাৎ যেগুলো কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট সেগুলো হচ্ছে মুক্তমূলক অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে এই দুটো সবগুলো একই, আমি আর লিখলাম না, আমি এর চিহ্ন দিয়ে দেখাই দিলাম যে এইটা যায় এটাও সেটাই। ঠিক আছে, তাহলে এক প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট গুলো শুধু একই, শুধু পার্থক্য হচ্ছে একটাই হচ্ছে অধাতব সেলেনিয়াম আর এটা একটা হচ্ছে সালফাইড লবণ। আর কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট আর মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট যেটা, সেই দুইটা হচ্ছে সম্পূর্ণ হুবহু এক। তাহলে কর্মমুখী রসায়নে অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আছে সেগুলো আমাদের জানা হয়ে গেল। আমাদের এখন যে পার্টটা দেখতেছি সেখানে আমরা যে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফুড অ্যাডিটিভস আর একটি হলো হচ্ছে কিলেটিং এজেন্ট। এখন ফুড অ্যাডিটিভস জিনিসটা কি? এখন ফুড অ্যাডিটিভ জিনিসটা হলো যে সকল বস্তু দিয়ে খাদ্যদ্রব্যকে হচ্ছে আকর্ষণীয় করে তোলে, আর সেইগুলোকেই বলা হয় মূলত ফুড অ্যাডিটিভস। ফুড লেকারও অনেকে বলে থাকে। এখন ফুড অ্যাডিটিভস এর মধ্যে কি কি থাকে? আমরা তো সাধারণত দেখেছি যে যে জিনিসগুলো দিয়ে খাদ্য আকর্ষণীয় করা হয়, যেরকম হচ্ছে সিলভার ফয়েল, গোল্ড ফয়েল দিয়ে থাকে, তারপরে হচ্ছে অনেকে হচ্ছে বিভিন্ন ধরনের ক্রিম, হোয়াইট ক্রিম, তারপরে সুগন্ধিকারক, তারপরে রঙিন বিভিন্ন ধরনের জিনিস দেয় যেগুলো দিয়ে খাদ্যকে আকর্ষণীয় করে। এখন ফুড অ্যাডিটিভস এর মধ্যে যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে সুগন্ধিকারক। আর এখানকার আর একটা যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সরবিটল অবশ্যই একটি ফুড অ্যাডিটিভস। সরবিটল জিনিসটা কি? এটা মূলত হচ্ছে ডায়াবেটিক চকলেট। এটা ব্যবহার করা হচ্ছে যাদের ডায়াবেটিস আছে তারা চিনির বদলে সরবিটল ব্যবহার করতে পারে। তারপর হচ্ছে ডাইয়ের মানে হচ্ছে রঙিন বস্তু। তারপর হচ্ছে অ্যাসিড বেস ব্যবহার করা হয় বা অন্য ক্ষার ব্যবহার করা হয়ে থাকে ফুড অ্যাডিটিভের ক্ষেত্রে। তারপরে প্রিজারভেটিভসও, আর এই জিনিসটা গুরুত্বপূর্ণ। অনেকে মনে করতে পারে প্রিজারভেটিভস আলাদা জিনিস, ফুড অ্যাডিটিভস আলাদা জিনিস। মূলত ফুড অ্যাডিটিভস এর মধ্যে প্রিজারভেটিভ সমূহ যুক্ত থাকে। ঠিক আছে, এটা গেল হচ্ছে ফুড অ্যাডিটিভ সমূহ। আর আরেকটা যে জিনিসটা আছে সেটা হচ্ছে কিলেটিং এজেন্ট। এটাও অনেকটা প্রিজারভেটিভের মতন কাজ করে, মূলত এইগুলো অ্যান্টিমাইক্রোবিয়াল রোধে কাজ করে। এমন কিলেটিং এজেন্ট যেগুলো আছে এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ইডিটিএ। হ্যাঁ, সবচেয়ে বেশি ব্যবহারকারী কিলেটিং এজেন্ট হচ্ছে ইডিটিএ। এবং মনে রাখা এখানে আরো কিছু আছে, এগুলো মনে রাখার সহজ উপায় হচ্ছে পলিআলসা। এখন পলিতে হচ্ছে পলিফসফেট, আতে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, লতে ল্যাকটিক অ্যাসিড, আর শ্যাতে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, তাহলে এই কয়টা হচ্ছে কিলেটিং এজেন্ট, মনে রাখা খুবই সহজ।
এখন আমরা এই অধ্যায়ের শেষ যে জিনিসটা, যে কিভাবে অঙ্কুরিত বার্লির দানা অর্থাৎ মল থেকে আমরা ভিনেগার তৈরি করতে পারি, এবং ভিনেগার কিভাবে আমাদের এই অণুজীবের থেকে খাদ্য দ্রব্যকে সংরক্ষণ করে, এই দুটো আমরা এখন দেখব। আচ্ছা, ভিনেগার প্রস্তুতি যেটা, এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এবং এই কোশ্চেনটা মনে করো তোমাদের বছরে চলে আসছে, একদম ফরজে আইন একদম বিষয়টা। এইভাবে বলা উচিত না, ইনশাল্লাহ আসবে। এখানে আমরা বইয়ে সাধারণত ভিনেগার প্রস্তুতি একটা দেয়া, সেটা হচ্ছে মূলত সুক্রোজ থেকে। কিন্তু বিশেষ করে যশোর বোর্ডে যারা আছে তারা তো জানে যে যশোর বোর্ড সবসময়, যশোর বোর্ড বা হচ্ছে যারা ময়মনসিংহ বোর্ডে পরীক্ষা দাও, এরা তো জানে যে প্রশ্ন সবসময় একটা না একটা কাটি করবে। কাটি মানে প্রশ্ন একটু কঠিন হয় বিষয়টা। এখানে ভিনেগার প্রস্তুতিতে আমরা যেহেতু সুক্রোজ থেকেই প্রস্তুত করে থাকি, বেশিরভাগ বোর্ডেই মূলত সুক্রোজ থেকেই প্রস্তুতি দিয়েছে, কিন্তু যশোর বোর্ডে দেখলাম, বরিশাল বোর্ডে দেখলাম, ময়মনসিংহ বোর্ডে দেখছিলাম যে ডিরেক্ট সুক্রোজ বলে না দিয়ে অনেক সময় স্টার্চ থেকে ডিরেক্ট বলে দেয় যে স্টার্চ থেকে তৈরি করো। কিন্তু আমরা তো সারা বছর করে আসি যে সুক্রোজ থেকে। এখন প্রশ্ন পরীক্ষার হলে আমরা যখন সুক্রোজ না থেকে স্টার্চ দেখি, তখন আর সব মাথায় থাকে না। ইভেন আমার পরীক্ষার ক্ষেত্রে আমি এই জিনিসটা আমার ভালো মতন হয়েছিল না। দেখ, আমরা যে ভুলটা করছি তোমরা যেন সেই ভুলটা না করো, ঠিক আছে? তো আমরা প্রথমে সহজটা দেখে আসি, যেটা বইয়ে দেওয়া আছে, কর্মমুখী রসায়ন। তার আগে জানা লাগবে ভিনেগারটা মূলত হচ্ছে ইথানলের 6 থেকে 10% জলীয় দ্রবণ, সেটা হচ্ছে ভিনেগার। অনেক জায়গায় আবার ভিনেগারকে সিরকা বলা হয়েছে, সিরকাও, কিন্তু সিরকাতে হালকা একটু ডিফারেন্স আছে। একই জিনিস, কিন্তু একটা হচ্ছে 6 থেকে 10% জলীয় দ্রবণ, সেটা হচ্ছে ভিনেগার, আর হচ্ছে ইথানল যদি 4 থেকে 10% জলীয় দ্রবণ হয়, সেটা হবে সিরকা। আচ্ছা, ভিনেগার প্রস্তুতি প্রথমটা হবে আমরা সুক্রোজ থেকে দেখি। সুক্রোজের সংকেত তো আমরা জানি, C12H22O11। এখন এই সুক্রোজ থেকে মূলত, আর এই সুক্রোজের এই বলার আগে আর একটা জিনিস বলে রাখি, এই ভিনেগার তৈরি করা হচ্ছে অঙ্কুরিত বার্লির গুঁড়া, যেটাকে আমরা মল্ট বলি, মল্ট থেকে তৈরি হয়। এখন অনেক জটিল প্রক্রিয়া আছে, যদি ধারাবাহিকভাবে বলতে যাই ওটা হচ্ছে একটা মানে রচনামূলক কোশ্চেনের মতন পড়ে, কিন্তু আমার তো মেইন জিনিস হচ্ছে বিক্রিয়াটা, আমরা বিক্রিয়াটাই দেখি মূলত। সুক্রোজের মধ্যে যখন আমরা হচ্ছে ইনভার্টেজ এনজাইম, এগুলো হচ্ছে আমরা যে উপরে লিখছি সেগুলো সব এনজাইম। সুক্রোজের উপর যখন আমরা ইনভার্টেজ এনজাইম প্রয়োগ করি, ইনভার্টেজ এনজাইম বা সুক্রেজ এনজাইম যেটা দিবে সেটাই সঠিক, সমস্যা নেই। বাট সুক্রেজটা বয়ে দিয়ে আছে, চাইলে একটা দিতে পারো বা উভয়টাই দিতে পারো। তাহলে সুক্রেজের উপর যখন আমরা ইনভার্টেজ এনজাইম বা সুক্রেজ এনজাইম ব্যবহার করতেছি, সুক্রেজটা তখন তৈরি হয়ে যাবে ইনভার্ট চিনি মানে রূপান্তরিত চিনি। এবং ওই রূপান্তরিত চিনি কি কি, সেটা হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজের যেহেতু রাসায়নিক সংকেত এক, এবং এখানে আমি সেজন্য 2 অণু C6H12O6 লিখছি, যেহেতু দুইটাই একই সংকেত। আচ্ছা, এবার এই ইনভার্ট চিনিতে আর একটা আমি এনজাইম প্রয়োগ করবো, এটা মূলত ইস্ট থেকে আসে। ইস্টের আর একটা জিনিস আমি জানা রাখি, ইস্টের 3টা এনজাইম আছে, সেটা জামাই, সেটা জাইমেস, তারপর অ্যামাইলেজ, আর একটা হচ্ছে ইনভার্টেজ। জাইমেস, অ্যামাইলেজ এবং ইনভার্টেজ। তারপরে এটা একটা এমসিকিউ কোশ্চেন যে ইস্ট থেকে কি কি এনজাইম আসে, তাহলে জাইমেস, অ্যামাইলেজ আর ইনভার্টেজ, এই 3টা এনজাইম থেকে ইস্ট থেকে। তা আমরা কিন্তু এই সুক্রোজ থেকে তৈরি করার সময় কিন্তু আমরা প্রথমে ইস্ট প্রয়োগ করছিলাম, ওটা যেহেতু রচনামূলক কোশ্চেনের ভিতরে চলে যায়, ওই জন্য আমি এখানে উল্লেখ করিনি। আচ্ছা, ইনভার্ট চিনি থেকে হচ্ছে, ইনভার্ট চিনিতে যখন রূপান্তরিত হয় তখন সেখানে জাইমেস এনজাইমের উপস্থিতিতে এই ইনভার্ট চিনিটা ইথানল তৈরি হবে। এবং কয় অণু ইথানল হবে? 4 অণু ইথানল। অবশ্যই এই 4 অণুটা লিখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে এই ইথানলটাকে যদি আমি জারিত করি,
অক্সিজেনের সাহায্যে জারিত করি, এবং যদি এনজাইম হিসেবে ব্যবহার করি মাইক্রোডার্মা অ্যাসিটিব্যাক্টর। এখানে আমরা এনজাইম হিসেবে মাইক্রোডার্মা অ্যাসিটিব্যাক্টর বা হচ্ছে মাইক্রোডার্মা অ্যাসিটিটি বা অ্যাসিটোব্যাক্টর, যেটাই বলো না কেন সবই একই। মাইক্রোডার্মা অ্যাসিটোব্যাক্টর বা মাইক্রোডার্মা অ্যাসিটিটি সবই একই জিনিস, যেটা লিখবা সেটাই অ্যান্সার, মানে সঠিক হবে। তারপরে আমি যদি ইথানলের সঙ্গে অক্সিজেনের সাহায্যে জারিত করে সেখানে এনজাইম আমি এইটা ব্যবহার করলে আমার এখানে 6 থেকে 10% ভিনেগার তৈরি হবে, সেটা মূলত বাদামি বর্ণের এবং অম্লসার যুক্ত। ঠিক আছে, এটাই হলো ইথানল তৈরি সুক্রোজ থেকে। এখন আমাদের যখন যশোর বোর্ড বা বরিশাল বোর্ডে এই কোশ্চেনটা আসছে যে স্টার্চ থেকে তৈরি করতে বলেছে, বেশি কঠিন না। এটা মূলত তোমার বায়োলজির যে 3য় অধ্যায় আছে, 3য় অধ্যায়তে আমরা এটা পড়ছি যে স্টার্চ যেটা আছে, স্টার্চ যে শ্বেতসার, এই শ্বেতসারে আমরা ডায়াস্টেজ এনজাইম প্রয়োগ করলে আমরা এখানে পাচ্ছি মল্টোজ। হ্যাঁ, মল্টোজকে আবার আমরা যদি মল্টেজ এনজাইমের সাহায্যে যদি বিক্রিয়া করাই, তাহলে এখানে তোমার তৈরি হবে মল্টোজ থেকে গ্লুকোজ। হ্যাঁ, গ্লুকোজ তো তৈরি হয়ে গেল। এবার গ্লুকোজে আমরা যদি আবার সেই জাইমেজ এনজাইম, এই দেখো শুধু আমার এই 2টা লাইন একটু এক্সট্রা, কারণ এস্টার্স আমার ওইখানে সুক্রেজ থেকে আমি ইনভার্ট চিনিতে আসছিলাম, ইনভার্ট চিনিতেও কিন্তু গ্লুকোজ ছিল। আর আমি যখন স্টার্চ থেকে আসতেছি, স্টার্চ থেকে প্রথম দুটো বিক্রিয়া একটু আলাদা হচ্ছে, যে আমার স্টার্চ থেকে গ্লুকোজ আমার রূপান্তরিত করা লাগবে। তাহলে গ্লুকোজে রূপান্তরিত করতে গেলে প্রথমে আমার স্টার্চকে ডায়াস্টেজ এনজাইমের সঙ্গে যুক্ত করতে হচ্ছে। তাহলে স্টার্চকে ডায়াস্টেজ এনজাইমের উপস্থিতিতে মল্টোজে রূপান্তরিত হচ্ছে, মল্টোজ আবার মল্টেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজে রূপান্তরিত হচ্ছে। এইবার গ্লুকোজে আমি আগের মতন সেই জাইমেজ এনজাইম প্রয়োগ করি, জাইমেজ এনজাইম প্রয়োগ করলে 4 অণু হচ্ছে ইথানল তৈরি হবে, CH3CH2OH। হ্যাঁ, 4 অণু ইথানল তৈরি হলো। এইবার এই ইথানলকে আবার সে আগের মতন যদি আমি জারিত করি অক্সিজেনের সাহায্যে, তাহলে সেখানে অ্যাসিটোব্যাক্টর বা মাইক্রোডার্মা অ্যাসিডিটি এই এনজাইম প্রয়োগ করার মাধ্যমে ভিনেগার তৈরি হবে, এবং এই ভিনেগার তৈরি হয় মূলত অঙ্কুরিত বার্লির গুঁড়া থেকে, যেটাকে আমরা হচ্ছে মল্ট বলে থাকি। হ্যাঁ, আচ্ছা, আমাদের এই জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা গেল। আমরা এখন দেখব যে ভিনেগার কিভাবে জীবাণু ধ্বংসে সাহায্য করে। আচ্ছা, আমাদের কর্মমুখী রসায়নের শেষ যেই পার্ট, এটা হচ্ছে মূলত ভিনেগার কর্তৃক খাদ্য সংরক্ষণ কৌশল। 4 মার্কের কোয়েশ্চেন, গ বা ঘ হতে থাকবে, কিন্তু অ্যান্সার হচ্ছে 4 থেকে 5 লাইনের অ্যান্সার। হ্যাঁ, তোমরা মনে করো না যে 4 থেকে 5 লাইন লিখলে নাম্বার দেবে কিনা, কারণ আমি এখানে বিক্রিয়া সহ জিনিসটা দেখাচ্ছি, এবং সঠিক জিনিস থাকলে কম লিখলেও নাম্বার কম হয় না। আসলে জিনিসটা সায়েন্সের বিষয়গুলোর ক্ষেত্রে এরকম, যতটুকু অ্যান্সার ততটুকুই অ্যান্সার দেওয়া ভালো। কখনো এক্সটেন্ড করে লিখতে গেলে সেই জিনিসের নাম্বার তো কমবেই, প্লাস হচ্ছে সময়ও কাটা যায়। সো আমরা এই জিনিসটা দেখে নিই যে ভিনেগার খাদ্য সংরক্ষণ কৌশলটা কেমন। তো ভিনেগার তো আমরা জানি একটা হচ্ছে অ্যাসিড। হ্যাঁ, অ্যাসিডকে যদি আমরা এখানকে ভাঙি, বহুমুখী বিক্রিয়ার চার্টে যদি আমরা একটু দেখি জিনিসটা, হ্যাঁ, তাহলে হচ্ছে এটা তো হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডটা ভাঙলে আমরা পাচ্ছি হচ্ছে একটা অ্যাসিটেট মূলক, আর একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়নটাই মূলত হচ্ছে খাদ্য সংরক্ষণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? মূলত যে সকল তোমার মাইক্রোবিয়াল যেগুলো আছে, অর্থাৎ অণুজীব যেগুলো আছে, অণুজীবগুলো খাদ্যগুলোকে নষ্ট করে তার এনজাইমের সাহায্যে। আর এনজাইমটা কি? এনজাইমটা হচ্ছে প্রকার প্রোটিন। এখন যদি কোনোভাবে সেই প্রোটিনের যে সক্রিয় অংশ আছে, ওই সক্রিয় অংশটাকে যদি নিষ্ক্রিয় করা যায়, তাহলে ওই অণুজীবের এনজাইম দ্বারা ওই খাদ্যকে আর দূষিত করতে পারবে না। অর্থাৎ বিষয়টা যদি আমি এইভাবে দেখি যে একটি অণুজীব তার এনজাইমের ক্ষেত্রে, মনে করো এটা তার হচ্ছে এনজাইমের সংকেত। এনজাইমের সংকেত এরকম না, মানে মূলত এনজাইমের একটা অংশ যেখানে হচ্ছে মূলত প্রোটিন অংশ আছে। এখানে এই যে অংশটা, এটা হচ্ছে ওর সক্রিয় সাইট। হ্যাঁ, এনজাইমের সক্রিয় সাইট হচ্ছে এই যে উপরের অংশটুকু। এখানে এনজাইমের হচ্ছে যেহেতু এগুলো সক্রিয় সাইট, এই অংশ দিয়েই মূলত খাদ্যকে সে দূষিত করতে পারতেছে অণুজীব।
এখন যদি এর সঙ্গে আমরা হাইড্রোজেন যুক্ত করি, হাইড্রোজেন আয়নটা যুক্ত করি, তাহলে কি হবে বিষয়টা? বিষয়টা হবে যে এই যে এনজাইমের সক্রিয় সাইটগুলো, এই এনজাইমের সক্রিয় সাইটগুলো এই হাইড্রোজেন কর্তৃক নিষ্ক্রিয় করে দেবে। আর যখন এই হাইড্রোজেন কর্তৃক এই অংশটুকু হচ্ছে নিষ্ক্রিয় করে দেবে, তখন ওই অণুজীব ওই খাদ্যকে আর এনজাইম প্রদান করে খাদ্যকে আর কি দূষিত করতে পারবে না। এইভাবে এই সবচেয়ে ভালো হয় যদি এই প্রশ্নে তোমরা এই বিক্রিয়া দুটো অবশ্যই দেখাও। এই বিক্রিয়া দুটো অবশ্যই দেখাইলে তোমাদেরকে আর বেশি লিখতে হবে না। এই দুটো বিক্রিয়া করে লাস্টে 2-3 লাইন শুধু কথাগুলো একটু বাংলায় লিখে দিবা। বাংলায় লিখলে তোমার 3 বা 4 মার্কের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। আশা করি এখন সমস্যা হবে না। আর একটা জিনিস, যে আগের যে পড়ালাম ভিনেগার তৈরিতে একটা এমসিকিউ খুব আসে যে ইস্টের বৃদ্ধিতে কোন দুটি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম ফসফেট। এটা খুবই হট কোশ্চেন, এমসিকিউতে আসার মতন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের কর্মমুখী রসায়নের ম্যারাথন ক্লাস শেষ হলো আলহামদুলিল্লাহ। এবং এইখানে যে পার্টগুলো দেখাইছি এর বেশি কিছু আসবে না। সো আজকের মতন ক্লাস এখানে শেষ। আসসালামু আলাইকুম।